কাল থেকে ফের বন্ধ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার। নানা জটিলতায় এখনো অনিশ্চয়তায় অনুমতিপ্রাপ্ত প্রায় 40,000 কর্মী। আনার হত্যার রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে পুলিশ। উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির ধারণা ডিবির পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ সংস্কার কাজ দ্রুত শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর। পটুয়াখালীতে দাঁড়িয়ে সব ধরনের সহায়তার ঘোষণা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ কাদেরের। সড়ক মহাসড়কের পাশে বসানো যাবে না পশুর হাট, জানালেন তাজুল। এবং দেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে, অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটিআর সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। বাংলাদেশে কর্মী প্রবেশের সময়সীমা বৃদ্ধি না করায় কাল থেকে ফের বন্ধ হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রম বাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে টিকিট সহ নানা জটিলতায় বিপাকে পড়েছে দেশটিতে যাবার অনুমতিপ্রাপ্ত প্রায় 40,000 বাংলাদেশি কর্মী। শেষ মুহূর্তেও অনিশ্চয়তায় অনেকেই আসছেন বিমানবন্দরে। শাহাদাত নিশাদের রিপোর্ট। মোহাম্মদ শিবলু পরিবারের হাল ধরতে বেশ কয়েক মাস ধরে অপেক্ষা মালয়েশিয়া যাওয়ার। দালালের মাধ্যমে খুইয়েছেন 4.5 লাখ টাকা, কিন্তু মালয়েশিয়া গমনের শেষ দিন কাল। এর মধ্যে অনেকটা তোড়ঝোড় এজেন্সিতে। টিকিট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জানতে পারে এজেন্সি যে এয়ার টিকিট দিয়েছিল তা ছিল ভুয়া। পরশুদিন আমরা ঢাকা বনানীতে আসছি। এখন আসার পরে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে যে বসেন, আপনাদের টিকিট দিব। ফিঙ্গার নিছে আমাদের। ফিঙ্গার নেওয়ার পরও আমাদের কাছ থেকে 5,000 এবং কি 1,000 টাকা, টোটালে 6,000 টাকা নিচে। নেওয়ার পরও আমাদের এখন পর্যন্ত কোনো টিকিট দেওয়া হয় নাই। যাত্রার নেই নিশ্চয়তা, তবুও এজেন্সির ভরসায় ঘন্টার পর ঘন্টা অনেকেই পার করছেন এই বিমানবন্দরের 1 নং টার্মিনালের সামনে। এই অনিশ্চয়তার মধ্যে আসছি, কারণ কালকে যদি লাস্ট ডেট আর তো অপশন নাই। আবার দেখা যায় যদি 1 বছর বা 2 বছর পরে কোলিং খুলে তখন যাওয়া যাইব। আর টুরিস্টে গিয়ে তো আর কাজ করা যাইব না। সকালে আসছে, সকাল 9টা বাজে, 9:19 বলছে 20-এ রেডি হয়ে চলে আসতো। আইসে 2টা বাজে এসে বসে রয়েছি, এখনো টিকিট পাইনি। বগুড়া থেকে রওনা দিলাম ঢাকা শহরে। আদমে কি করলো যে আজকেই ফ্লাইট হবে, হতে 30 তারিখের দিকে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যের দিকে আপনার দিল টিকিট দেওয়ার পরে এয়ারপোর্টে চলে এলাম। আসার পর এই পর্যন্ত বর্তমানে স্থগিত হয়ে আছে, এখনো ঢোকাঢুকি যায়নি। কেউ কেউ টিকিট পেয়েছেন আজ ফ্লাইটের শেষ মুহূর্তে এসে, কিন্তু দৌড়ে গিয়েও ফ্লাইট ধরতে পারেনি। আবার কেউ বা টিকিট নিয়ে বসে আছেন উড়াল দেওয়ার অপেক্ষায়। অনেকের ফ্লাইট হয়ে ক্যান্সেল হয়ে গেছে। এর আগে অনেকের এয়ার টিকিট দিছিল, তারা এখানে এসে ঘুরে গেছে। কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে মানে মুশকিল হয়ে যায় আর কি আসা। এমন পরিস্থিতিতে এজেন্সিগুলোকেই ধুসছেন মালয়েশিয়াগামী যাত্রীরা। 2-3 দিন আগে এজেন্সিতে গেছি, আমাদের প্রায় এই পুরো একটা দিনে আমরা এজেন্সির মধ্যে আসলাম, কিন্তু আমাদের টিকিট দেয়নি। আমাদের এই ফিঙ্গার দেওয়া হয়েছে, কিন্তু টিকিট পাইনি। এটার কারণ তো সিন্ডিকেট ছাড়া অন্য কিছু না। এটা হলো যাত্রী হয়রানি করে, আমাদেরকে হয়রানি করতেছে, এটাই হলো আসল কথা। দালালরা তো সাথে চুক্তি হয়েছে যে 4,90,000 টাকার মতো। 2022 সালে আগস্ট থেকে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত 5,23,834 জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে গত 22 মে পর্যন্ত মালয়েশিয়া গেছেন 4,74,747 জন কর্মী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে পুলিশ। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির বলেই ধারণা করছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, ফরেনসিক টেস্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিতের চেষ্টা চলছে। কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মাহমুদ হাসানের রিপোর্ট। এমপি আনার হত্যার তদন্তে গত শনিবার কলকাতায় যান ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। 5 দিনের তদন্ত শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন ডিবি পুলিশের প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেন, এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে তারা। আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি, এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল।
কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপি আনারের বলেই ধারণা বাংলাদেশ পুলিশের বলে জানান হারুন আর রশিদ। আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। ডিবি প্রধান জানান, দুই দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন এমপি আনার হত্যার মূল পরিকল্পনার সঙ্গে যুক্ত শাহীন যুক্তরাষ্ট্রে এবং সিয়াম নেপালে অবস্থান করছে। এই দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুই দেশ একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী সে এখন ইউএসএ অবস্থান করছে। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন, ইন্টারপোলের মাধ্যমে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়টি নিয়ে সাহায্য সহযোগিতা চাইব। 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 14 মে থেকে তিনি নিখোঁজ হন। পরে কলকাতা পুলিশ নিশ্চিত করে তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে প্লাবিত হয় উপকূলীয় জেলা পটুয়াখালীর 80% এলাকা। এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার। প্রশাসন জানায় এ জেলায় ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়েছে। পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য, ছবিতে ফারিয়া ইসলাম মিমের ডেস্ক রিপোর্ট। টানা 18 ঘন্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল। কিন্তু তার আগে 114 কিলোমিটার বেগে তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায় উপকূলীয় জনপদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেড়িবাঁধ ভেঙে অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় জেলা শহরের অন্তত 50% ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরলেও এখনো যেন আতঙ্ক তাদের পিছু ছাড়েনি। পানিবন্দিতে অবরুদ্ধ রয়েছে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ। ঘরের তলে আমরা আসলাম, গাছের তলে আমরা মানুষের বাড়ি করছে আমাকে টাইনিয়া, এই গাছ পড়ানোর কারণে আমাকে ঘর দুয়ার সব নষ্ট হয়ে গেছে। বিভিন্ন গাছগাছালি পড়ে আমার ঘরের মাকতা ভেঙে গেছে, এমনকি ঘরে থাকা যাইতেছে না, পানি পড়ে। ফসলি জমি ছিল পানিতে তলায় গেছে এবং আমাদের মাছ চাষ করা ছিল, এই যে অনেকগুলো জমিতে মাছ চাষ করা ছিল, অনেক পুকুরে মাছ চাষ করা ছিল, এগুলো সব তলিয়ে একেবারে মাছ চাষ সব কিছু শেষ হয়ে গেছে। চুলো টুলো নাই, রাঁধতে পারি না, আবার খাওয়ানো কষ্ট। সব ভাঙ্গে চুরে সব লয়ে গেছে, ঘরে দিন আমরা কিছুই নাই, সব বাসায় লয়ে গেছে। খুব কষ্টে আছি, বৃষ্টিতে ভিজে খাতা বালি সব তলায় গেছে। যদি আল্লাহ আমাকে সহায়তা করতে দেয় এটা দিতে পারে। জেলায় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অন্তত 3 লাখ মানুষ। 235টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 1865টি বসতবাড়ি আংশিক বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 58,500 কৃষক, যেখানে ফসল নষ্টের পরিমাণ 26 কোটি 30 লাখ টাকা। কৃষি ডিপার্টমেন্ট থেকে তথ্য পেয়েছি, তাদের দেওয়া তথ্য মতে 58,304 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এছাড়া 26 কোটি 21 লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য ডিপার্টমেন্টও তাদের তথ্য আমাদেরকে দিয়েছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই জেলায় 28 কোটি 69 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রিমালের তাণ্ডবে জেলায় প্রাণ হারিয়েছেন 3 জন। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রণোদনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের আগামী বর্ষার আগেই বাড়িঘর নির্মাণ সহ সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ শেষে জনসভায় এ কথা বলেন তিনি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ সংস্কার শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শামীম আক্তারের রিপোর্ট। গেল 26 মে রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এরপর 27 মে শেষ রাত পর্যন্ত বিভিন্ন জেলায় চলে তাণ্ডব। এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়, বাঁধ ভেঙে প্লাবিত হয় বিভিন্ন এলাকা, ভেসে যায় মাছের ঘের, নষ্ট হয় ক্ষেতের ফসল। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে পটুয়াখালীতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে প্রথমে পাথরঘাটা ও মঠবাড়িয়া উপজেলা পরিদর্শন করেন তিনি। এরপর আসেন খেপুপাড়ায়। স্থানীয় মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি।
এরপর আসবেন মোহাম্মদ বাচ্চু চৌধুরী। এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন সরকার প্রধান। বলেন, সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। এর ফলে নানা দুর্যোগে নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা সহ ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। বর্ষার আগেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত সহ বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দেশের একজন মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, সেই জন্যই সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামিমা আক্তার, দেশ টিভি, পটুয়াখালী, কলাপাড়া। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক সংস্কার কাজ ঈদের 7 দিন আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বিআরটিএ কার্যালয়ে ঈদ যাত্রা সুষ্ঠু করতে প্রস্তুতি সভা শেষে এ কথা বলেন তিনি। একই সঙ্গে ঢাকা সিটিতে ঈদের সময় রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানান মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এগিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর ঈদ উদযাপনে ঢাকা ছাড়ে লাখ লাখ মানুষ। ঈদ যাত্রায় যানজটের ভোগান্তির পাশাপাশি ঘটে ছোট বড় নানা দুর্ঘটনা। এমন বাস্তবতায় ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিআরটিএ ভবনে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘণ্টাখানেকে বৈঠকে নেওয়া নানা সিদ্ধান্ত জানান মন্ত্রী। ঈদের 7 দিন আগেই সড়ক সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে গাড়ির ফিটনেস নিশ্চিতের তাগিদ দেন মন্ত্রী। নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিয়ে, রংচংটা সমাধান না, একথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। হানি ফ্লাইওভারে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ঈদের সময় ঢাকার রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানি ফ্লাইওভার। কুমিল্লা থেকে ম্যাক্সিমাম 50 মিনিটসে চলে আসে, সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক, পুরা ফ্লাইওভার অচল হয়ে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে সামনে, এখন কেন খোঁড়াখুড়ি? আমি সিটিকে অনুরোধ করব, সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। ঈদ যাত্রায় দুর্ঘটনা এড়াতে মনিটরিং জোরদারের নির্দেশও দেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়? নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সড়ক মহাসড়কের পাশে বসানো যাবে না পশুর হাট, আর কোরবানির পশুর বর্জ্য পরের দিন সূর্যোদয়ের আগেই অপসারণ করতে হবে, এমন নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে এসব কথা জানান মন্ত্রী। ডেঙ্গু পরিস্থিতি ভালো আছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি চলছে। জয় যাদবের রিপোর্ট। ঈদুল আজহার প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণ নিয়ে সচিবালয়ে অংশীজনদের সঙ্গে সভা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়, সড়ক, মহাসড়ক এবং রাস্তার পাশে পশুর হাট বসানো যাবে না। গাবতলী ব্রিজের উপর বসানো যাবে না চামড়ার বাজার। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, পরিবেশ দূষণ রোধে 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার, আমরা 24 ঘন্টার সময়টা আছে, তবে আজকে আমরা এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে
এর পরের দিন সূর্য উদয়ের পূর্বে সকল বর্জ্য অপসারণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিষ্কার করতে হবে। কিন্তু ওনারা সাধারণত 7-8 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলেন, কিন্তু আমরা একটু সময়টা এক্সটেন্সিভ টাইম দিলাম যাতে নাকি এরপরে যদি আমরা কোথায় কোনো রকম বর্জ্য না দেখি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু রোগী অন্য দেশের তুলনায় কম, এটি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব দেশে এখন আপনারা রোগী পাবেন, আমাদের দেশে এখনো যে মাত্রা আছে এটা অত্যন্ত কম এবং আমরা প্রস্তুতি রাখছি যাতে নাকি সামনে যে ডেঙ্গুর মৌসুম আসে তখন যেন নাকি এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য আমরা প্রস্তুতি নেওয়া আছে এবং ঈদের পরে আবার আমাদের প্রস্তুতি সম্বন্ধে আমরা আবার রিভিউ মিটিং করব। অতীতে এই জাতীয় সভার সিদ্ধান্তগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সব সিদ্ধান্তই সফলভাবে বাস্তবায়ন হয়েছে। অত্যন্ত সফলতার সহিত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ রাতে আরো থাকছে। নির্ধারিত সময়সীমার পরও শেষ হয়নি শাহজালালের 3rd টার্মিনালের কাজ, অক্টোবরে শেষ হওয়ার প্রত্যাশা বিমানমন্ত্রীর। দেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই ক্ষমতাসীনদের লক্ষ্য। আন্দোলনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় জানান তিনি। সাইফুর রিপনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের সিনিয়র নেতা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। নেতারা বলেন, দীর্ঘ 17 বছরের দমন পীড়নের পরও আগের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ বিএনপি। আওয়ামী সরকার যেভাবে জুলুম নির্যাতন করেছে, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দকে বিএনপি থেকে কাউকে সরাতে পারেনি এবং বাংলাদেশের মূল শক্তি হচ্ছে জনগণ। সেই জনগণের উপর নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পথ চলা। 17 বছরেই আমাদের যে আন্দোলন, আমাদের নেতাকর্মীরা কিন্তু একটু থেমে যায়নি এবং হতাশ হয়নি, কারণ আমাদের বিশ্বাস একদিন না একদিন আমরা জয়লাভ করবই। নতুন একটি যুদ্ধের প্রসব বেদনায় এখন বাংলাদেশ, আরেকটি যুদ্ধ প্রয়োজন হলে হবে, কিন্তু বাংলাদেশকে আমরা আমাদের স্বাধীন সত্তাগুলো আমরা ফিরিয়ে আনবো এবং বিশ্বের বুকে বাংলাদেশ আবার একটি স্বাধীন মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াবে ইনশাল্লাহ। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় নানা কৌশলে ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রয়োগ করছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে এবং তার মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এই বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং, দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার, পোশাক ও নগদ অর্থ বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে দেশকে মুক্ত করার প্রত্যয় জানান নেতারা। মূল্যস্ফীতির এক ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশে, অথচ পৃথিবীর অন্যান্য দেশে এই ইনফ্লেশন অনেক কমে গেছে। সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। অতএব বাংলাদেশের ভবিষ্যতের জন্যই এই অবৈধ সরকারকে উৎখাত করা আজকে আমাদের শপথ। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ছাড়াও সারা দেশে বৃক্ষরোপণ, খাবার বিতরণ, দোয়া মাহফিল করে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত। আর মাত্র 3% কাজ শেষ হলেই এ বছরের শেষে খুলে দেওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। পাশাপাশি যাত্রী সেবার মান উন্নত করতে জাপানের সাথে যৌথভাবে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
ফারুক খান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট দেখুন বিস্তারিত। গেল বছর নির্বাচনের ৩ মাস আগে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের সফট ওপেনিং করে সরকার। চলতি বছরের এপ্রিলে পুরোপুরি চালুর কথা থাকলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। ২১,৩৯৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত কাঠামো দিয়ে তৈরি এই টার্মিনালে থাকছে ৫৪টি ইমিগ্রেশন কাউন্টার। পাশাপাশি যাত্রী ওঠানামার জন্য থাকবে ২৬টি বোর্ডিং গেট। নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান, এখনও ৩% কাজ বাকি। আসছে অক্টোবরেই পুরোপুরি কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী মন্ত্রী। আমি মনে করি যে আমরা সময় মতো যেভাবে বলা হয়েছে যে এই বছরের শেষের দিকে আমরা শুরু করতে পারবো। এখন পর্যন্ত আমি যা দেখেছি আমি স্যাটিসফাইড যে কাজ চলছে। তবে আমি এটাও বলবো যে এখনও অ্যাবাউট 3% যে কাজ বাকি আছে। বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই। মন্ত্রী বলছেন, এই সমস্যা নিরসনে জাপানের একটি কোম্পানির সাথে যৌথ চুক্তির আলোচনাও চলছে। লাগেজ হ্যান্ডলিং পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে একটা বড় চ্যালেঞ্জ। যাত্রীরা মনে করে যে প্লেন থেকে নেমে আমি যেতে যেতে আমার লাগেজটা আমার হাতে, এটা কোনো দেশে হয় না। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। বোয়িং অথবা এয়ারবাস বিমানের ফ্লিটে কোন এয়ারক্রাফট যুক্ত হবে তা নিয়ে বিশেষায়িত টিম গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের বিমানের ফ্লিট বাড়াবার জন্য পরিকল্পনা আমাদের আছে এবং এই লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যে এয়ারবাস এবং বোয়িং কোম্পানি থেকে আমাদেরকে অফার দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে ইতিমধ্যে আমরা বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি অ্যান্ড তারা ইভ্যালুয়েশন করছে। আমরা আশা করি খুব দ্রুততার সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে এবং আমরা সিদ্ধান্ত নিব যে কোন এয়ারক্রাফট আমরা নিব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে চায় বিমান। তবে এ বিষয়ে মার্কিন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে বলেও অভিযোগ মন্ত্রীর। আমরা যখন গতবার বিমান কিনেছিলাম মানে বোয়িংকে নিয়েছিলাম তখন আমাদের উদ্দেশ্যই ছিল একটা বড় প্রধান উদ্দেশ্য এবং আলোচনায় প্রথম কথাটা আমরা যেটা বলেছিলাম যে নিউ ইয়র্কে আমাদের যে স্লট এটা দিতে হবে, কারণ আমরা তোমাদের দেশের প্লেন কিনছি। বিমানের টিকিটের দাম কমাতে পার্কিং চার্জ নতুন করে নির্ধারণ করা হবে বলেও জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। মাত্র ৩% কাজ শেষ হলেই এবছরের শেষের দিকে খুলে দেওয়া হতে পারে হযরত শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল। পাশাপাশি যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোকেও সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সরকার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ রাতে আরো থাকছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বেশ কিছু এলাকা প্লাবিত, পানিবন্দী কয়েক লাখ মানুষ। সমাধান হলো না এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় ইস্যু। ফলে থাইল্যান্ডের ইতাল থাইয়ের শেয়ার চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোর কাছে হস্তান্তরে স্থিতাবস্থায় থাকবে। সমাধান হবে সিঙ্গাপুরে আরবিট্রেশন আদালতের বৈঠকে। কোনো মীমাংসা না হলে ৩ মাস পর জানাতে হবে আপিল বিভাগকে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল 12 মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা তুলে নেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশের পর বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার হস্তান্তর ইস্যুর শুনানি। শুনানিতে বিচারপতি বলেন, সবাই কোম্পানির পক্ষে, দেশের পক্ষে কেউ নেই। আদালত চায় প্রকল্পটি সুন্দরভাবে চলুক। পরে সিঙ্গাপুরে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি আদালতের প্রথম বৈঠক পর্যন্ত শেয়ার হস্তান্তর স্থিতাবস্থা থাকবে বলে আদেশ দেন আদালত। আরবিট্রেশন প্রসিডিংস যেটা সিঙ্গাপুরে স্টার্ট হয়েছে, সেই আরবিট্রেশন প্রসিডিংসের ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত শেয়ার ট্রান্সফার কার্যক্রমের স্থিতাবস্থা বজায় থাকবে। এর মাধ্যমে আরবিট্রেশন প্রসিডিংস সিঙ্গাপুরে আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে চলমান থাকবে এবং কজ অফ অ্যাকশন শেয়ার ট্রান্সফারের মাধ্যমে যেটা অন্যায়ভাবে প্রক্রিয়া করার ট্রান্সফার করে ফেলার যে
সুযোগ তারা নিতেছিল সেটা বন্ধ হলো। এই আদেশের ফলে বন্ধ থাকবে 2 বিদেশি ব্যাংকের অর্থ ছাড়, ফলে বন্ধ থাকছে কাজের। এই মুহূর্তে ফাইন্যান্স করা বন্ধ রেখেছে জানুয়ারি এন্ড থেকে। তাহলে যতক্ষণ পর্যন্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ফাইন্যান্সার ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা আর কোনো ফার্দার ফাইন্যান্স করবে না। যেহেতু ফার্দার ফাইন্যান্স করবে না, তার প্রেক্ষিতে আর কাজ অতি সহসায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ছিল চলতি বছরই শেষ হবে ঢাকা এক্সপ্রেসওয়ের কাজ। এ সময় কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু 3 ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। প্রকল্পে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটাল থাইয়ের 51% আর চাইনিজ শ্যান্ডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায় বাকি 49%। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রূপালী ব্যাংক থেকে 300 কোটি টাকা আত্মসাতের মামলায় ডলি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির উপপরিচালক আহসানুল কবির তাকে জিজ্ঞাসাবাদ করেন। ডলি কনস্ট্রাকশন 2018 সালের 31 ডিসেম্বর পর্যন্ত রূপালী ব্যাংক থেকে ঋণের প্রায় 752 কোটি টাকা উত্তোলন করে এবং এর বিপরীতে 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 308 কোটি টাকা পরিশোধ করে। তবে বর্তমানে ঋণের নামে 300 কোটি টাকার ওপরে বাকি রয়েছে। এজন্য আত্মসাতের অভিযোগ এনে 2023 সালের এপ্রিলে মামলা করে দুদক। নাসির উদ্দিন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডলি আক্তার, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক উপমহাব্যবস্থাপক খালেদ হোসেন মল্লিক। জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাসির উদ্দিন ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। দর্শক দেখছেন সংবাদ রাত। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে আগাম বন্যা। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদ নদীর পানি। জেলা প্রশাসক জানিয়েছেন বন্যা মোকাবিলায় নেওয়া হয়েছে সব প্রস্তুতি। সহকর্মী আমিনুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। বুধবার বিকেল থেকেই সিলেটের নিম্নাঞ্চলে বাড়তে থাকে পানি, আর রাতেই তলিয়ে যেতে থাকে গ্রামের পর গ্রাম। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এমন পরিস্থিতি সিলেটের বেশ কয়েকটি উপজেলায়। ডুবে গেছে জৈন্তাপুরের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের হাজারো ঘরবাড়ি। কানাইঘাট ও গোয়াইনঘাটেও পানিবন্দী জীবন কাটাচ্ছে কয়েক হাজার পরিবার। প্রতিবার একটি নির্দিষ্ট সীমায় পানি এসে আবার চলে যায়, কিন্তু এবার হঠাৎ করে কয়েক ঘন্টার ভেতর পানি হঠাৎ দ্রুত বিপদসীমার অনেক উপরে চলে আসে। প্রথম ওই পানি দেখলাম বিপদসীমার খুব উপরে দিয়ে পানি, যার গরম আলসামানা যেটা আছে সব তো বাসাইয়া লইয়া গেছে, ঘর দুয়ার ভাঙ্গিয়ে কোনটা রয়েছে না ঘর। আমরা দেশে সারা জীবন সকালে পানি এসে বিকালে গেছে, বাট এখন বর্তমানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে গেছে পানিও আস্তে আস্তে কমে, 1 ইঞ্চি কমলে 3 ইঞ্চি বাড়ে। বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার কাজ চালাচ্ছে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। খোলা হয়েছে 40টির বেশি আশ্রয় কেন্দ্র। বিতরণ হচ্ছে শুকনো খাবার ও সুপেয় পানি। তবে অনেক এলাকায় পৌঁছায়নি ত্রাণ। ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা পাইছি না। কোনো মেম্বার, চেয়ারম্যান এখন পর্যন্ত খাইল থেকে আমরা অনাহারে 12টা বাজে খাটগুলো সারাদিন খানি নাই। আমরা ওলাখান বাড়ি ঘর ছাড়া ও আজকেও তো খান বেই লইছে, কোনো একটা মানুষের খবর নাই, এমপিরও খবর নাই, কেউরও খবর নাই। বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি। তার উপর ভয় বাড়াচ্ছে বৃষ্টি। তবে বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বৃষ্টিপাত কমে গেলে এটা পানিটা নেমে যাবে, নেমে গেলে এই জলাবদ্ধতা চলে যাবে। 48টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি, তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে, আমরাও নিয়ে আসছি। বন্যাকালীন এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য মেডিকেল টিম গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত কমলে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ রাত। স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের 12টি বাহিনীর 50 জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব 7 কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে
অস্ত্র জমা দেন তারা। এ সময় 90টি দেশি বিদেশি অস্ত্র সহ বিপুল গোলা বারুদ জমা নেওয়া হয়। সুন্দর জীবন নিশ্চিতে সরকারি সহায়তা পাওয়ার দাবি তাদের। সহকর্মী একেএম নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। চট্টগ্রাম কক্সবাজারের উত্তাল বঙ্গোপসাগরে প্রতিদিনই কয়েক হাজার ফিশিং ট্রলারে লক্ষাধিক জেলে সাগরে যায় মাছ ধরতে। জীবন বাজি রেখে গভীর সমুদ্রে যাওয়া এসব জেলেদের নানা অনিয়স্যতার মধ্যে চরম এক আতঙ্কের নাম জলদস্যু। সাগর দাপিয়ে বেড়ানো এসব জলদস্যু ট্রলারের মাছ, ডিজেল আর মালামাল লুট করেই ক্ষান্ত হয় না, বরং জেলেদের প্রাণ নিতেও দ্বিধা করে না তারা। দক্ষিণ চট্টগ্রামে বঙ্গোপসাগরে এমন মূর্তিমান আতঙ্ক 19টি জলদস্যু গ্রুপের 35 জন এবং আলাদা আরও 15 জন বৃহস্পতিবার দুপুরে র্যাব 7-এর তত্ত্বাবধানের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। ছিলেন এক নারী জলদস্যুও। বছরের পর বছর পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন এসব জলদস্যুরা আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চান। তাদের কণ্ঠে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা। এর আগেও অনেকগুলো বাহিনী সমর্থন করছে, তারা অনেক ভালো আছে, তাই ওরা থেকে দেখে আমরাও কি আত্মসমর্পণ করছি। ওরা আর সরকারের কাছে সুবিধা দিতে আর বউবাই ছেলেরা আর একটা সুযোগ দেয়ালে শরীর পেল। তারা স্বাভাবিক জীবনে ফেরায় আনন্দিত স্বজনরাও। তাদের দাবি, স্বাভাবিক জীবনযাপন করতে প্রয়োজন সরকারের পর্যাপ্ত সহযোগিতা। এখন দেখে সরকারের যে ভালো অনেক খুশি। আত্মসমর্পণ করার পর পুনরায় জঙ্গিবাদ বা দস্যুপনায় ফিরে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও ডাকাতমুক্ত করার ঘোষণা দেন। স্বাভাবিক রাস্তা থেকে অস্বাভাবিক রাস্তায় দস্যুপনায় ফিরে গেলে কিন্তু জঙ্গিবাদে যারা আছে, জঙ্গিবাদে আবার ফিরে গেলে, এই ডাকাতি আবার ফিরে গেলে তার জন্য কিন্তু ছাড় নেই। শীঘ্রই আমরা বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ডাকাত মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। এর আগে 2018 ও 20 সালে 2 দফায় 77 জন জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদরা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।